আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে, এখনো কিন্তু খুব ১ মাসও হয়নি, ২০ দিনও হয়নি। কিন্তু এরই মধ্যে নানা আলোচনা এবং এদের নানা কর্মকাণ্ড দেখে অনেকে বলতে শুরু করেছেন যে সকালটা কেমন যাচ্ছে সেটা দেখতে হবে। সকালের আমরা অনেক কিছু দেখেছি এ পর্যন্ত। কিছু কিছু আচরণ আমাদের ভালো লাগেনি, আমরা বলেছি, অনেকেই বলেছে। আবার কিছু কিছু আচরণ কারো ভালো লেগেছে, কারো ভালো লাগেনি। আবার কিছু আচরণ সবারই ভালো লেগেছে। আজকে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে আসলে সরকার নমুনাটা আমরা কেমন দেখছি। আমি তারেক রহমানকে দেখে সত্যি কথা বলতে গিয়ে আমি এটা স্বীকার করতে চাই এবং আমি স্বীকার করব যে তারেক রহমানের কর্মকাণ্ড কিন্তু আমার পছন্দ হচ্ছে। মানে উনি নিজে যা করছেন একটার সঙ্গে আরেকটা তুলনা করে আমার মনে হচ্ছে যে না, বোধ করি দেশে একজন যোগ্য লোকের হাতে পড়েছে। কিন্তু তার টিম নিয়ে আমার একটু আনহ্যাপিনেস আছে। তার টিম যা করছে সেটা আমি বুঝতে পারছি না। তারেক রহমানের আগের যে ঘটনাগুলো, কয়েকটা ঘটনা আমরা দেখেছি যে উনি সরকারি গাড়ি নিচ্ছেন না, তেল এবং ড্রাইভারের খরচ উনি বহন করছেন, এগুলো খুবই ইতিবাচক। আবার ওখানে দুঃখও ছিল আমার যে ওনার মতো এরকম একটা ইতিবাচক সিদ্ধান্ত উনি নিলেন, সেটা ওনার মন্ত্রিসভার খুব বেশি লোক কিন্তু এটা ফলো করলো না। এটা আমার জন্য একটু বেদনা দিয়েছে আর কি। যা হোক, আমি একটু হতাশও হয়েছি এই কারণে যে উনি যা করতে চাচ্ছেন তাকে উনি করতে পারবেন কিনা বুঝতে পারছি না। উনি দুর্নীতির বিরুদ্ধে যেরকম একদম কঠোর একটা ব্যবস্থা নিয়েছিলেন যে দুর্নীতির গলা টিপে ধরবেন, এবং আমি নিজেও মনে করি এদেশের উন্নয়নের পথে যতগুলি বাধা আছে তার মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। কিন্তু সেই দুর্নীতির ব্যাপারে ওনার যারা মন্ত্রী আছেন তারা কি ওনার সঙ্গে ওনার যে মনোভাব সেই মনোভাবকে ফলো করতে পারছেন? এটা নিয়েও কিন্তু আমার একটু দ্বিধা আছে। আজকে দেখলাম টিআইবি মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা একটা প্রেস কনফারেন্স করেছে এবং সেই প্রেস কনফারেন্সে তারা কিন্তু এই কথাটা উল্লেখ করেছে এবং তারা বলেছে যে সরকার যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিতে চাচ্ছে তার সঙ্গে বাংলাদেশ ব্যাংকে তারা যে গভর্নর নিয়োগ করেছে সেটা সাংঘর্ষিক, সেটা সামঞ্জস্যপূর্ণ নয়। এবং তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে খালি মুখে বললেই হবে না, সেটা দলীয় পর্যায়ে কঠোর বার্তা দিতে হবে, না হলে এটা হবে না। এবং টিআইবির যিনি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, উনি কি বলেছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই। উনি বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে যে নবনিযুক্ত গভর্নরের ক্ষেত্রে জোরালো স্বার্থের সংঘাত বিদ্যমান। এমন নেতৃত্বের হাতে কেন্দ্রীয় ব্যাংক নিরাপদ নয় এবং এর ফলে নজরদারি সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংকের নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ বিঘ্নিত হবে। দেখেন, এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে কিন্তু শুরুতেই একদম প্রথম দিনেই কিন্তু আমি বলেছিলাম এটা ঠিক হচ্ছে না, এবং এটা যে ঠিক হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপারে সরকারের দিক থেকে কিন্তু আমরা কোনো ধরনের ব্যাখ্যা অথবা বিশ্লেষণ পাইনি। সরকারের ভাবখানা, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন মিস্টার আমির খুসরো মাহমুদ চৌধুরী, উনি যেভাবে এটা প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আমার তো হতাশ লেগেছে। মানে উনি যেন কাউকে পাত্তাই দিতে চাচ্ছেন না। উনি বলতে চাচ্ছেন আমাদের একটা প্ল্যান আছে, আমাদের প্ল্যান আমরা বাস্তবায়ন করব। কেন ভাইয়া, আপনার প্ল্যান কি? জনগণের প্ল্যানের বাইরে আপনার প্ল্যান থাকবে কেন? এরকম প্ল্যান তো আওয়ামী লীগের আমলে ছিল, লুটপাটের প্ল্যান। আপনি কি সেই প্ল্যান ধারাবাহিকতা চাচ্ছেন? আপনার বাড়ি চট্টগ্রাম, চট্টগ্রামেরই একজন তো বাংলাদেশে লুটপাটের ইতিহাসে একটা ইতিহাস রচনা করেছেন, মিস্টার এস আলম। যোগাযোগ হয়ে গেছে নাকি ভাই? এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা করবো। ভাই, আমার দেশটাকে কে নিয়ে যাচ্ছে? আপনার প্ল্যানটা কি? নতুন সরকারের প্ল্যান থাকবে, আপনাকে সেই প্ল্যান এক্সপ্লেন করতে হবে। আপনি যেই হন না কেন, আপনাকে বলতে হবে কেন আপনি এই একজন গার্মেন্ট ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছেন। আপনি ব্যাখ্যা করেন, আমরা ব্যাখ্যাটা শুনি। ব্যাখ্যা তো করতে পারতেছেন না, কারণ আপনার কাছে কোনো ব্যাখ্যা নাই। যে উদ্দেশ্যে আপনি করেছেন সেই উদ্দেশ্যটা আপনি ব্যাখ্যা করে কারো কাছে আপনি এটাকে জাস্টিফাই করতে পারছেন না। তো এটা তো হবে না। আপনি যেই হন, অর্থমন্ত্রী হন, যেই হন, আমরা তো আপনাকে প্রশ্নের মুখে। আজকে এই যে টিআইবির পক্ষ থেকে অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বলা হলো যে যাকে আপনি দিয়েছেন তাকে দেওয়ার মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে আপোষহীন মনোভাব তার সাপোর্ট এটা করে না। এই যে কথাটা বললো, শুনতে ভালো লাগছে। আমি যদি বিএনপির সমর্থক হই, ধরেন আমি বিএনপিকে ভোট দিয়েছি, ধরেন আমি বিএনপির সাফল্য চাই, তো টিআইবির এই বক্তব্য শুনতে কি আমার ভালো লাগবে?
আমার তো ভালো লাগবে না, আপনার লাগতে পারে, কারণ আপনার অন্য কোনো ল্যাপটপ থাকতে পারে, কিন্তু আমার তো ভাই একজন নাগরিক হিসেবে ভালো লাগে নাই। আমরা তো 15 দিনের মাথায় এসে নিয়ে এই ধরনের বিতর্কিত কর্মকাণ্ড হোক, এটা তো ভাই আমরা চাইবো না। আমি বিএনপির যারা নাকি শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের কাছে বলবো, ভাই এমন কিছু প্লিজ করবেন না যে জিনিসটা আপনারা ব্যাখ্যা করতে পারবেন না। আর যদি এটা নিয়ে প্রশ্ন ওঠে, আপনাদের দায়িত্ব হবে সেটা আপনারা কেন করছেন সেই জিনিসটা জনগণের সামনে এক্সপ্লেইন করা। আপনারা ব্যাখ্যা করে প্রমাণ করেন যে আপনারা ভালো কাজ করেছেন। এই যে এত প্রশ্ন উঠছে, আপনারা কি মনে করছেন প্রশ্ন উত্তর দিবেন না আর আপনার হয়ে যাবে? ভাই এত স্বরাষ্ট্র আপনি পান নাই, ভোটে পাস করেছেন, 2/3 আসন পেয়েছেন, তার মানে এই না আপনাদের কোনো কথা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না। আপনাদের যে শীর্ষ নেতা তার দিকে খেয়াল করেন, দেখেন ওই ভদ্রলোক কি করতেছে, তাকানোর দিকে। নিজেরা তো একটা গাড়ির মায়া ছাড়তে পারেন নাই, বড় বড় কথা বলেন, এটা চলবে না। দেখেন আমি এই টিআইবির যিনি নির্বাহী পরিচালক আছেন ডক্টর ইফতেখারুজ্জামান, তার আরেকটা বক্তব্য আমি আপনাদেরকে আরেকটা কোট আপ করছি আপনাকে। তিনি বলেছেন, তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে এই ধরনের নিয়োগের মাধ্যমে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী বা অর্থ পাচারকারী শীর্ষ ব্যক্তিরা পুনরায় কর্তৃত্ব ফিরে পাওয়ার সুযোগ পেতে পারে, যা রাষ্ট্রের জন্য কোনোভাবে কল্যাণকর হবে না। এই কথার কি জবাব দিবেন? আমি জনাব তারেক রহমানকে অনুরোধ করব, এই বিষয়ে আপনি হস্তক্ষেপ করুন, জরুরি ভিত্তিতে করুন, পরে কিন্তু আর সময় থাকবে না। আমি আরেকটা ঘটনা বলবো আজকে, সেটাও একটা প্রেস কনফারেন্সের বক্তব্য। সেই বক্তব্য দিয়েছেন প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বলেছেন যে ইলেকশনের যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা উনি দুটো ঘটনার কথা বলেছেন এবং বলেছেন এই দুজন উপদেষ্টাকে, সাবেক দুজন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই দুই উপদেষ্টা কে কে? একজন সৈয়দ রিজওয়ানা হাসান আর একজন হলো খলিলুর রহমান। খলিলুর রহমানকে যেদিন নিয়োগ দেওয়া হয় সেই দিন বলেছিলাম এটা আপনারা করে ঠিক করলেন না। এই ক্ষেত্রে আমরা কোনো ব্যাখ্যা পেলাম না, এবং এই ব্যাখ্যাটা আমি স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করছি যে আপনি তাকে নিয়োগ করেছেন, কেন করলেন? আপনি কার কাছে ধরা আছেন? আমরা কিন্তু এমন প্রধানমন্ত্রী চাই না যেই নাকি নিজের ইচ্ছায় কাজ করতে পারবেন না, যেই নাকি অন্য কারোর কাছে ধরা থাকবেন, মানে কারোর কাছে তার কোনো এক ধরনের জবাবদিহিতার ব্যাপার থাকবে। এটা কিন্তু আমরা চাই না ভাই। হোয়াই খলিলুর রহমান? এখন এটা কি হয়েছে, যে আশঙ্কাটা আমি তখন করেছিলাম সে আশঙ্কাটা আজকে জামাত উচ্চারণ করছে। জামাত বলছে যে ওই ইলেকশন, ওই তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষ ছিল না, তারা এই অভিযোগ করছে দুটো ঘটনা দিয়ে। একটা খলিলুর রহমানকে এখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো, আর দ্বিতীয়টা তারা বলছে যে সৈয়দ রিজওয়ানা হাসান, উনি আজকে ওনার একটা ইন্টারভিউ প্রচারিত হয়েছিল, সেই ইন্টারভিউ উনি যে কথাগুলি বলেছেন সেই কথার প্রেক্ষিতে উনি এই জামাতের যে নায়েবে আমির আছেন তাহের সাহেব, উনি একটা মন্তব্য করেছেন এবং উনি বলেছেন যে উনি নিজেই স্বীকার করেছেন যে ওনারা জামাতকে আসতে দেননি। এবং উনি কি বলেছেন, সৈয়দ রিজওয়ানা হাসান, মানে তার ভাষায় আর কি উনি যেটা বলছেন আর কি, মানে রিজওয়ানা হাসান যে কথা বলছেন যে নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারায় বা প্রধান শক্তি হিসেবে আসতে দেইনি। তার মানে উনি আসতে দেননি। উনি বলতে চাচ্ছেন যে জামাতের কাছে নারীদের অধিকার নিয়ে প্রশ্ন আছে, এবং প্রশ্ন আছে বলেই ওনারা জামাতকে, যদিও জামাত বিরোধী দলে আছে কিন্তু জামাতকে ওনারা মূল ধারায় মানে মূল শক্তি হিসেবে, প্রধান শক্তি হিসেবে আসতে দেননি। ভাই আপনারা দেওয়া না দেওয়ার কে? তার মানে আসতে দেওয়া না দেওয়ার ব্যাপারে ওনার একটা ভূমিকা ছিল ওনাদের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই ধরনের কথা যদি বলে তো ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আসলে কি তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে? আসলে কি তাহলে মানে জামাতকে আসতে না দেওয়ার জন্য নানা ধরনের কর্মকাণ্ড হয়েছে, ফন্দি ফিকির হয়েছে? ভাই এটা তো কোনো কথা হলো না। আবার তাদের একজনকে আইনে আপনি যখন উপদেষ্টা বানালেন তখন তো অনেকে সন্দেহ করতেই পারে, তাহলে আপনারা জানতেন এই ষড়যন্ত্রের ব্যাপারটা, এই ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটা আপনিও জানতেন, এবং তারই পুরস্কার স্বরূপ ওনাকে নিয়ে আসছেন। জামাত তখন এটাও বলছে যে লন্ডনে আপনাদের সঙ্গে